বাংলাদেশ আর্মির টোটাল সংখ্যাটা কত? 1.6 লাখ। তো ওর আগে ওরা ডিসাইড করে, খুব ভালো প্রশ্ন আপনি করলেন, ওরা ডিসাইড করার পরে 22 কিলোমিটার জন্য কত টাইম লাগবে ওকে ক্যাপচার করার, ওরা পার্মানেন্টলি ক্যাপচার করতে চায় না নষ্ট করে পালিয়ে যেতে চায়, কতদিন থাকবে। আমার যতগুলো অ্যানালিসিস আছে, মুভমেন্ট করার পর যতগুলো আপনি সেক্টরটা দেখান, প্রত্যেকটা সেক্টর থেকে আপনার মানুষগুলো তুলেও যদি ওরা এখানে আনে, রাইট, মানুষগুলো তুলেও যদি এখানে আনে, তাহলে ওদের 1.6 লাখ আপনি বললেন ফৌজ আছে, তার মানে ওদের 10টা ডিভিশন আছে, 10টা ডিভিশন আছে, আর দুটো মেকানাইজ ডিভিশন আছে। এই 10টা ডিভিশন ইনফ্যান্ট্রি পদাতিক ডিভিশন, আর দুটো আপনার আছে কি নাম মেকানাইজ ইনফ্যান্ট্রি ডিভিশন, তারপর কামান আছে, অনেক মিসাইল আছে। ওরা যদি আনে, আমার মনে হয় 5টা থেকে 6টা ডিভিশন আউট অফ 10, 8টা 10টা আপনার ডিভিশন মাঝখান থেকে 5টা থেকে 6টা ডিভিশন লাগবে। এটা এই করিডোরকে মানে বাংলাদেশ আর নেপালের মধ্যে যেটা 22 কিলোমিটার এরিয়া আছে ওটা দখল করতে, রাইট, এইটা আপনি বুঝে নেবেন। 5টা থেকে 6টা, তাহলে যুদ্ধটা কোথায় হবে? যুদ্ধটা শুধু এটা তো হবে না, আমরা এটা বলি এক্সটার্নাল লাইন, এটা আমরা বলি এক্সটার্নাল লাইন। তো এক্সটার্নাল লাইনে কি হবে? ফাঁকা, কে যুদ্ধ করবে? কিন্তু এখানে একটা প্রশ্ন যদি আমি আপনাকে করি, আমরা এই যে অপারেশন সিন্দুরের সময় দেখেছি যে পাকিস্তানের পাশে কারা কারা দাঁড়িয়েছে। চীন একটা প্রচ্ছন্নভাবে সাপোর্ট করে গেছে, টার্কি সরাসরি অংশগ্রহণ করেছে। তো বাংলাদেশ যদি ভাবে যে তারা এই কাজটা করবে, তাহলে পেছন থেকে কে কে সাপোর্ট করতে পারে? রাইট, এটা পছন্দ করার আগে আপনি আরম্ভে আমাকে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের অর্ডারটা কে দেবে, এই যুদ্ধ করার অর্ডারটা কে দেবে? আপনি বলুন, আপনি বলুন কে করতে পারে। আপনি ওখানে দেখুন ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট বলবে কি না, অধিকার নেই ওদের, কিন্তু মেজরিটি অফ দেম ওরা তো মৌলবাদী আছে, ওরা কি ডিসিশন? দ্বিতীয়, ওদের কমান্ডার ইন চিফ আছে আপনার প্রেসিডেন্ট, উনি কমান্ডার ইন চিফ শাহাবুদ্দিন চুপ্পু, উনি কি দেবেন না? তৃতীয়, সেনা নিজে নিয়ে নেবে, তাহলে সেনা নিয়ে নেবে, তাহলে সেনার তরফ থেকে নির্দেশটা কে দেবে? কারণ তিন বাহিনীর যে তিন প্রধান, তাদের প্যারালাল র‍্যাঙ্ক, একজনের অর্ডার কি আরেকজন শুনবে? তাহলে কে দেবে? তার মানে আপনার ওয়াকুরুজ্জামান তো নিজে নিতে পারেন না কেন? নেভি চিফ ওনার র‍্যাঙ্ক, আর আর্মি চিফ, এয়ার চিফ যেটা আছে ওনার র‍্যাঙ্ক, সবই তো সমান। তাহলে এদেরকে ডাকবে কে? আর এদেরকে ডাকবে বলবে কে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করো, কে বলবে? তা এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক। এটা ওখানে ওরা এনএসএ করে একটা লোককে আনলো। তাহলে এই যে চিকেন স্নেকের পাশে টার্কি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, মানে এগুলো কি ছেলে খেলা করা নাকি ঘুরিয়ে মুখ দেখানো? আপনি এটা বললেন, এরপর কি এরা কারা কারা সঙ্গে থাকবে? ওর মধ্যে টার্কি আপনি বলছেন, চায়না বলছেন, পাকিস্তান বলছেন, আর তো আমি কোনো লোককে দেখছি না বাংলাদেশের সঙ্গে কেউ দাঁড়াবে। নাম্বার 1 চায়না, কথাটা আগেই বলে দিই আপনাকে, পরে আমরা বিস্তৃত আলোচনা করতে পারি। নাম্বার 1, চায়না কোনোদিন আজ পর্যন্ত 1962 পর কারো সঙ্গে ওরা আসেনি। 71 যুদ্ধে শুধু ওরা একটা কুকুরের মতন বলে গেছে কি আমরা করলে আমি চলে আসবো, করবে, কোনোদিন এসছে না। ওরা কি করেছে, ওরাদের নিজের জিনিসপত্র যেটা ডিফেন্স জিনিসগুলো আছে ওটা বাংলাদেশকে দেবে। ওটা তো পাকিস্তানি আপনি দেখলেন কি চাইনিজ যতগুলো ইকুইপমেন্ট ছিল ওদের কি কন্ডিশন, সব ভেঙে চুরে পড়ে গেছে খেলনার মতো। তারপর আপনি দেখুন সিয়ালকোটে 7 তারিখে সকালবেলা যখন একটা হিট হয়েছে সিয়ালকোটে, তুর্কি 2জন লোক মারা গেল। ওরা আমাদের আগেনস্টে ড্রোন চালাচ্ছিল আমাদের, তাহলে তুর্কি লোক এসে এখানে ড্রোন চালাবে, তাহলে ওদের কি হর্ষ হবে ওরাও জানে। আমরা বুঝতে পারবো বাংলাদেশ এত বড় নয়, বাংলাদেশের সব লোক খারাপ। 17 কোটি মানুষের মধ্যে হয়তো কিছু লক্ষ লোক খারাপ আছে, এন্টি ইন্ডিয়া আছে, কিন্তু আমরা জানি 17 কোটির মধ্যে আমাদের 15 থেকে 16 কোটি লোক প্রো ইন্ডিয়া, ওরা আমাদের সঙ্গে ভালো রিলেশন চায়। কিন্তু ওরা পয়সায় যে দিগ্ভ্রমিত হয়েছে, যা $23 মিলিয়ন নিয়ে যা দিগ্ভ্রমিত করলো, কে হয়েছে ও হয়েছে, এখন ওরা বুঝতে পেরেছে কি ভাই। আমরা চিকেন স্নেকের দিকটা বুঝলাম যে কোন দিক থেকে কোন দিকে যাবে, কিন্তু এই যে মোহাম্মদ ইউনুস ফাঁকা কলসির মতো বেজেই চলেছে যে আমরা সেভেন সিস্টার্স এর দিকে ব্যবসা করব, ওই দিকে হাত বাড়াবো, তাহলে কারা যাবে সেখানে? মানে লুঙ্গি পরে তারা যাবে লড়াই করতে? ভেরি নাইস। আপনি দেখুন এখানে আপনি কতগুলো সেক্টর দেখাচ্ছেন, দেখুন আপনি 1 সেক্টর, এটা আপনার 2 নম্বর সেক্টর, 3 নম্বর, 4 নম্বর, 11টা সেক্টর আপনি দেখতে পাচ্ছেন, রাইট? 5, 6, 7, 8, 9, 11। আমাদের যদি একটু সেক্টরের ইম্পর্টেন্স গুলো, সেক্টরগুলো ইম্পর্টেন্ট, এন্ড প্রত্যেকটা সেক্টরে যদি আপনার কাছে কোনো যদি চিত্র থাকে কোথায় থেকে 71 এ যেটা পরে হয়েছিল ওটা আপনি যদি দেখান তাহলে অনেক ভালো। এটা আপনি একটু ছোট করে দেখান, আমি বুঝিয়ে দিচ্ছি এর মধ্যেই আপনার। এটা আপনি বাংলাদেশ লিখেছেন, এখন আমি এদেরকে বাংলাদেশ বলি না, পূর্ব পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান, রাইট? এই পূর্ব পাকিস্তান আমাদের সঙ্গে কি করে যুদ্ধ করবে? কেন ইউনুসকে বাংলাদেশ তো নাম চেঞ্জ করে দিয়েছে। আমি আপনাকে বললাম 10টা ডিভিশন আছে, 2টো মেকানাইজ ডিভিশন আছে। যদি ওরা এখানে চিকেন নেকে আসে তাহলে 5টা থেকে 6টা ডিভিশন চলে গেল, তাহলে ওর কাছে 3 থেকে 4, একটা নিশ্চয়ই এটা ঢাকার জন্য রাখবে ওরা,
এই ঢাকা আছে আপনার, এই যে এখানে ঢাকা আছে, ঢাকার জন্য একটা ডিফেন্সের জন্য রাখবেন, আর ঢাকা এটা ইম্পর্টেন্ট লোক, রাইট? তাহলে অন্য হাই ভ্যালু টার্গেট আমরা বলছি, ওর জন্য পাকিস্তান, বাংলাদেশ, ইস্ট পাকিস্তান আমাদের কোথায় যুদ্ধ করবে? তাই জন্য আপনাকে এই চিত্রটা, মানচিত্রটা আমরা দেখাচ্ছি। একটু ছোট করুন, দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, দেখুন কি করে হলো। নিচে দেখে এটা এইদিকে কলকাতা আছে, এখান থেকে একটা থ্রাস্ট গেছিল যশোর খুলনা গেছে, আপনি রিজাল্ট জানেন, ওটা তাড়াতাড়ি ওরা ভেঙে পড়েছিল। তারপরে একটা আমাদের শিলিগুড়ি থেকে একটা আমাদের গেছিল, রাইট? একটা গেছিল সোজা আপনার এদিক দিয়ে মেঘালয় দিকে গেছিল, আর একটা গেছিল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা জেনারেল সগত সিং 4 কোর নিয়ে গেছিলেন, উনি মেঘনা ক্রস করে ঢাকায় দাঁড়াদাঁড়ি পৌঁছলেন। তাই জন্য 14 তারিখে জন নিয়াজি কাঁদছিলেন, যেরকম আসি মুনির কাঁদছিলেন ওখানে। অ্যান্ড একটা গেছিল আপনার, এটা আপনার কি নাম বলি, হোয়াট উই কল ইট, চট্টগ্রাম দিকে, রাইট? এই দেখুন লাস্টের দিকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? নাও কোশ্চেন ইজ, এই যে চিটাগাং, এটা চিটাগাং আপনি দেখেন, আপনি এর মধ্যে দেখুন এটা ফেনী, এটা বলি আমরা ফেনী, এটা আমরা বলছি ফেনী। ফেনীটা কি? আমরা ওকে চিনি, ভাই বোনকে, আমরা বাংলাদেশের ভাই বোনকে বলি, আমরা খুব সম্মান করি ওদের। আমাদের এরকম কোনো অফেন্সিভ আমাদের ডিজাইন নেই। ভারত বাংলাদেশে, ইস্ট পাকিস্তানের কোনো জিনিসকে আমরা নিতে চাই না। এই কিন্তু ফেনীটা দেখুন তো, এই ফেনীর জায়গাটা এই আপনার শিলিগুড়ি করিডোরে কম আছে না বেশি আছে, আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন। এই চট্টগ্রাম ওরাও জানে কি এটাও একটা করিডোর ওদের আছে, ফেনী করিডোর। আমি বলবো, আমি চিকেন নেক বলে এটা আমি ওদের বেইজ্জত করবো না, বিকজ আমি জানি বাংলাদেশের যেটা আমাদের সেনাবাহিনী আছে, ডায়মন্ড গোল্ড, ওরা খুব সুন্দর আমাদের সঙ্গে মুক্তিযোদ্ধা যারা আছে ওদেরকে আমরা স্যালুট জানাই। ওদের কাছে যে শৌর্য আছে, প্রোগ্রাম আছে, আমরা অভিভূত। এটা তো আপনি দেখাচ্ছেন ইস্ট পাকিস্তানের 1971 ওয়ার, যেটা আপনি দেখাচ্ছেন। ওরা যাদের ওদের সন্তান, আমি জানি ওরা দুর্ধর্ষ যোদ্ধা, ওরা নিজের মাটিকে ভালোবাসেন। আমাদের যারা যোদ্ধারা আছেন, কিন্তু এই রাজাকার যারা আছে, বাংলাদেশ আর্মি যেটা আছে এখন, যাকে ইস্ট পাকিস্তান আর্মি যেটা আমরা বলছি এখন, আমি ওই ইস্ট পাকিস্তানকে যদি আর্মিকে যারা করেছে কি নাম ধোকা দিয়েছে, ওরা আছে একটা জেনারেল এন্ড 5টা লেফটেন্যান্ট জেনারেল, আর এই 50 থেকে বেশি মেজর জেনারেল ওখানে যেটা আছে 1.6 লাখের মধ্যে। ওরা এত ম্যানিপুলেটিভ হয়ে গেছে কি নিজের জন্য ওরা দেশ বিক্রি করে দিচ্ছে। ওর মধ্যে জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, ওর মধ্যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছেন, ওর মধ্যে 50 মেজর জেনারেল আছেন। ওদের আপনি কর্নেলের সঙ্গে কথা বলুন, মেজরের সঙ্গে কথা বলুন, লেফটেন্যান্ট কর্নেল কথা বলুন, দেশপ্রেমী, ওরা দুর্ধর্ষ যোদ্ধা, ওরা দেশের জন্য করতে চায়। কিন্তু এই যে মুহূর্তে ওদের প্রমোশন স্টার্ট হয় আফটার দ্য কর্নেল, ওরা সব ম্যানিপুলেটর, ওদের জন্য ওরা দেশ বিক্রি করে দিয়েছে। ওদের জন্য দেশ বড় নয়, এটা বড়। তো এইটা আপনি যেটা দেখছেন, ওরা যদি 5টাতে 6টা যদি ডিভিশন কোন রকমে যদি এখানে না আনে, তাহলে এটা তো বাকি সব জায়গাগুলো তো খালি হয়ে যায়, খালি আছে। তার মানে ওদের চট্টগ্রাম খালি, ওদের আপনার ঢাকা অবধি পৌঁছানো ইজি। অপারেশন সিন্দুরে ভারত সেনা দেখিয়ে দিয়েছে যে কতটা ইজি। তাহলে আপনি বলছেন ইজি, ট্রিগার কি হবে?